ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করতে হবে। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। বাংলাদেশের রাজনীতি কি তবে ফের সেই পুরনো অন্ধকার গলিতে ফিরে যাচ্ছে? যে স্বাধীনতার জন্য ছাত্র জনতা রক্ত দিল, সেই স্বাধীনতা কি সওদা হয়ে গেল বিদেশের মাটিতে? সময়টা কি ঘনিয়ে এসেছে আরও একটি মহাপ্রলয়ের? যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? যখন রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসে, যখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিবাদের হুমকি বাতাসে ভাসতে থাকে, তখন বুঝতে হবে পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। বিএনপির সমস্ত রহস্য জামায়াতের হাতে চলে এসেছে। জামাত এবার বিএনপিকে এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না। বিএনপির মাল মশলা জামাতের হাতে চলে এসেছে। দর্শক, এই মাল মশলা জামাত যদি বাজারে ছেড়ে দেয়, তাহলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে, জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া। অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, জাস্টিস নিউজে সবাইকে স্বাগত। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শকের মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলতেছেন। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপি শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, শাহজানি সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে সাথে শক্তি সভাপতি বললো, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সবকিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করবো, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সরকার শপথ নেওয়ার পরে আজকে প্রায় 45 থেকে 46 দিনের মতো হচ্ছে। পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রী সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখান, তার কোনো ধরনের প্রোফাইল নাই। যোগাযোগ মন্ত্রী সে বলছে এবারে ঋতু নাকি খুবই স্বস্তিদায়ক হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি 351 জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু যে মন্ত্রী সে বলছে দেশের মধ্যে কোনো জ্বালানি সংকট নাই, সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। একই সাথে আমরা শিক্ষামন্ত্রী দেখতে পাচ্ছি সে বিভিন্ন ধরনের পপুলিস্ট বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি বক্তব্য গিয়ে কচিমতি যারা শিশুরা আছে তাদেরকে জিজ্ঞেস করছে তারেক রহমানের মেয়ের নাম কি, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতির নাম কি। আরে ভাই, এগুলো কি এখন জিজ্ঞেস করা 21 শতাব্দীর এই সময় এসে সেটাকে এখন জিজ্ঞেস করার কথা? এখন আপনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে তুমি আগামীর বাংলাদেশে তুমি নিজেদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তুমি নিজেদেরকে যোগ্য করবা, সেটা নিয়ে তোমার কাজ করার কথা। পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা, সারা বিশ্বব্যাপী কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, নতুন নতুন কিভাবে প্রযুক্তি আবিষ্কার করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কথা বলার কথা। সেখানে ওনারা পড়ে আসে সেই 90 দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, এই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আমাদের আর কিছু করার নাই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে। যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রতিটা অধ্যাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার ভিত্তি করে বিএনপি ক্ষমতা এসেছিল, পরবর্তীতে বাতিল করছে। এরপর গণ আন্দোলন হয়েছে, পরবর্তীতে কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছে। এই কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। এই গণভোটের যে জনরায়, সেটা বাস্তবায়নের আন্দোলন, অধ্যাদেশগুলো বাস্তবায়নের আন্দোলন। তো আমরা আশা করব বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেই অধ্যাদেশগুলো পুনর্বহাল করবে, জনরায়কে সম্মান করবে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো, চলাফেরা, কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো।
13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। এর মধ্যে এক মন্ত্রী তার বউকে একটা পদ পাওয়াই দিছিল, ওইটা জানার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর পদই নাই, গায়েব করে দিয়েছে, ভাই তুই আমার মন্ত্রী না। এবং রাস্তাঘাটে পুলিশকে বলছে, অর্থাৎ পুলিশকে এমন ক্ষমতা দিছে, ট্রাফিককে বলছে যে কোনো মন্ত্রীর গাড়ি চেক করতে পারবে যে কোনো সময়, আর ওই লাল বাতি দেখা দেখা চলতে হবে, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই। জনগণ যেভাবে রাস্তা চলে তুমিও সেভাবে চলবা। একই জিনিস কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও করছে, উনিও কিন্তু ওই লাল বাতি দেখা আইন মাইনা চলে, উনিও কিন্তু রাস্তাঘাটে নাইমা অনেকের সাথে সেলফি তোলে, মুখ মিলায়, ঈদের আগেই তো আমরা দেখছি। আবার ওই বালেন্দ্র শাহ কিন্তু সিএনজির কাছে যায়, সিএনজি ড্রাইভারের সাথে ছবি তুলতেছে, রাস্তাঘাটে ছবি তুলতেছে, গাড়ির উপরে দাঁড়ায় কথা বলতেছে, এবং সরাসরি বলতেছে আমি কাউকে ছাড় দিব না, সে পুলিশের প্রধান হোক আর কোনো মন্ত্রী হোক, দেশের কেউ ছাড় পাবে না অন্যায় করলে, টাকা পাচার করলে, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে কাউকে আমি ছাড় দেব না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মন জয় করে নিছে, আর নিজের দেশের মানুষের তো মন জয় করছেই, আশেপাশের অনেকেরই মন জয় করছে। এবং ভারতের জনগণও কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে। ভালো কাজের জন্য সবাই ভালোবাসবে ভাই, ভালো লোককে সবাই ভালোবাসে, আর কে ভালো কাজ করবে আর কে করবে না এটা বোঝা যায় ভাই। এর জন্য ওই 100 দিন হানিমুন টাইম এত কিছু লাগে না, মাত্র 13 দিনে বুঝাই দিছে সরকার কি করবে। বিশ্বাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র শাহের অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র শাহের অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। কারণ উনি একটা স্কুলে যায়, ওইখানে 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে, রাজনীতি শিখাইতেছে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে ওকে, মনে হইতেছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে ভাই। এবং উনি শিক্ষামন্ত্রী হইয়া 10-12 বছরের বাচ্চাদের, ওইখানে ভাই আমি 8 বছরের বাচ্চাও দেখছি, আমার যেটুক মনে হয়, তাদেরকে বলতেছে তোমাদেরকে রাজনীতি করতে হবে জাইমা রহমানের সাথে, শিখাইতেছে রাজ পরিবারের সাথে রাজনীতি করতে হবে, এটাই মাথার মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু মনে রাখেন, আমি যদি ভাই ওইখানে থাকতাম, আমি বলতাম আরেকটা প্রশ্ন করেন, কাদের বাচ্চারা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে? ওই প্রশ্নটা করেন যে কাদের সন্তানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হ্যাঁ, ওই প্রশ্ন করা উচিত না? তখন বাচ্চারা কি লিখতো উত্তরে? গরিবের পোলাপানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, আর রাজবংশের যারা তারা রাজনীতি করবে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? এটা কোনো কাজ করলেন মিলন সাহেব, দেখেন পুরো ভাইরাল হয়ে গেছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। এইটা কি রে ভাই? অতীতের দিকে একটুখানি তাকান, শেখ হাসিনার পরিবার নিয়ে কত কথা হইতো, বই পুস্তকে তাদের নাম লেখা হইতো, রাসেলকে নিয়ে রচনা লিখতে বলতো, শেখ রেহানার পরিবার নিয়ে রচনা লিখতে বলতো, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার এবং শেখ মুজিবুরের পরিবার, এই পরিবার কইটা বই পুস্তকের মধ্যে ঢুকাই দিছে পরিবার, সেই পরিবারটাই না বাইর করতে পারতাছি না আমরা। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া, অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। কোন সিনেমা যিনি একটা ডায়লগ দেখছিলাম, রাজা রাজাই রহেগা, প্রজা প্রজাই রহেগা, এরকম হবে, ভুলে গেছি। যাই হোক, এবার আসি ওনার ওই কথার আসল অর্থটা কি। আসল অর্থটা ভাই অনেক লম্বা, লম্বা রেসের ঘোড়া তো ভাই। ওনারা ক্ষমতায় থাকবে বহুদিন, হ্যাঁ ভাই বহুদিন ক্ষমতায় থাকবে। দেখেন, নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী কোথায় থাকবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি কি যমুনায় যাবে? না, উনি যমুনায় যাবে না, তবে বিশেষ বিশেষ মিটিং করতে যমুনায় যাবে। আর উনি কোথায় থাকবে? গুলশানের ওনার ওই নিজের বাড়িতেই উনি থাকবে। কিন্তু আজকে দেখলাম প্রধানমন্ত্রীর জন্য জায়গা খোঁজা হচ্ছে, ওই মিন্টু রোডের কোনো একটা জায়গায় একটা বাড়ি বানানো হবে। সেটা তো বাড়ি না, হোয়াইট হাউসের মতো কিছু একটা বানানো হবে। ওই বাড়ির নিচে আবার বাংকার বানানো হবে, সুড়ঙ্গ বানানো হবে। ওই যে একটা ছবি হয়েছিল না, ওই যে আরফান নিশো ছিল হিরো, সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে যায় ডাকাতি করে, ব্যাংক ডাকাতি, মনে আছে? কিন্তু এটা ব্যাংক ডাকাতি না, এই সুড়ঙ্গটা বানানো হবে যদি কোনো হামলা হয় ওই সুড়ঙ্গের ভিতর দিয়া সেফ জোনে চলে যাইতে পারবে। ধরেন ওই বাংকারের মধ্যে 1 মাসের খাওয়া দাওয়া, অক্সিজেন সব কিছু থাকবে। আবার এমন হইতে পারে ওই বাংকারের পাশে দিয়া এমন একটা রাস্তা তৈরি করলো যেটা ভিতর দিয়ে গাড়ি চলতে পারে। এই ইরানে আছে না, ইরানও তো আছে, মাটির নিচে শহর আছে না, এটা মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করবে যেন আরেকটা এক্সিট পয়েন্ট থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন একটা হামলা হলো রাতের বেলা, এখন প্রধানমন্ত্রী ওই বাংকারে ঢুকে
ঢুকে গেল, ঢুকার পর গেট লক করে দিল। ওই গেট আপনি ভাঙতে পারবেন না যতই চেষ্টা করেন। আর উনি তো এখানে বৈশা থাকবে না, উনি ওইটার ভিতর দিয়া অন্য এক দিক দিয়া বাইরে হয়ে চলে যাবে। ধরেন এখানে ঢুকলো আর বাইরে হইলো ধানমন্ডি দিয়া, এরকম হইতে পারে ভাই, এরকম প্ল্যান প্রোগ্রাম। এর জন্যই কথাটা বললাম, দেখেন আমাদের শিক্ষামন্ত্রী যে এখন থেকে শিখাইতেছে, রাজনীতি শিখাইতেছে, জাইমা রহমানের রাজনীতি করতে হবে। আর আমরা জাইমা রহমানকে দেখছি রাজনীতির সাথে জড়িত, ওনার বাবার সাথে সব জায়গায় যাচ্ছে, উনি রাজনীতি শিখতেছে, খুবই ভালো কথা। আবার ওনারা বাংকারও বানাইতেছে, তার মানে লম্বা রেসের ঘোড়া, এই সরকার আরো বহুদিন থাকবে। ওনাদের একজন মিনিস্টারকে বলতে শুনছিলাম, ওনাদের প্রধানমন্ত্রী 40 সাল পর্যন্ত এই দেশে থাকবে। হ্যাঁ ভাই, বিএনপি থাকতে পারে, ভালো কাজ করলে থাকবে, অবশ্যই থাকবে, সবাই মাইনা নিবে। কিন্তু এখন কি সবাই মাইনা নিতেছে? মাইনা নিতেছে না তো, কারণ উনি কথা দিয়ে কথা রাখতেছে না। হ্যাঁ, বালেন্দ্র শাহ যেসব কথা দিয়া নির্বাচন কইরা পাশ করে আসছে, ওইসব কথা 13 দিনের মধ্যে বুঝাই দিছে। কোনো হানিমুন টাইম টুইম নেয় নাই তো, 13 দিনে বুঝাই দিছে আমি কথা পালন করব, যা কথা দিছি সেটা আমি পালন করব, অলরেডি বুঝাই দিছে। কিন্তু এখানে ভাই প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল, আমরা তো এখনো ওরকম কিছু প্রমাণ পাই নাই। ধোকা দিয়ে আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব 2 2 4 মতো। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন সেটা নিয়ে আলোচনা করতে চাই না। এই দায়িত্বে যিনি আছেন উনি ওই দায়িত্ব পালন করতেছে কিনা এটা আপনারা ভালোই জানেন। ইরান আর আমেরিকার যুদ্ধের প্রভাব তো অলরেডি পড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিক দিয়ে বিরোধী দলও আবার রাস্তায় নামতেছে। অবস্থাটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, কিন্তু কোন রকম মীমাংসা হচ্ছে না। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, মাত্র তো সরকার আসছে, এখনই কেন আন্দোলন? ভাই আন্দোলন কেন করবে না? 2টা ভোট হয়েছে, 2টা ভোটের মানে কি? একটা ভোট দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আরেকটা ভোট কেন? এই ভোটটা এই জন্য যে আপনি দেশটা কিভাবে চালাবেন। 2টা ভোটের কিন্তু 2টা কাজ। একটা হলো আপনি ক্ষমতায় কিভাবে যাবেন, এই জন্য একটা ভোট, যেটা 51% ভোট পাই আপনারা চলে গেছেন। আবার 69% মানুষ ভোট দিছে আপনি দেশটা কিভাবে চালাবেন। কিন্তু আপনি কি সেভাবে চালাচ্ছেন? সে কথা কি রাখছেন? আপনি যে কথা দিচ্ছেন আপনার কথাই তো আপনি রাখতেছেন না। আপনি বলতেছেন জবান যদি আমি না রাখি, কথা যদি আমি না রাখি, ভবিষ্যতে কি আমাকে আর বিশ্বাস করবেন আপনারা? কিন্তু আপনি সেই কথা তো রাখতেছেন না, ভবিষ্যতের চিন্তা করতেছেন না, নাকি ভবিষ্যৎ নিজেরাই পরিকল্পনা করে ফেলাইছেন? কোনো অ্যাঙ্গেলেই গদি ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না। সালাউদ্দিন সাহেব কিন্তু এর মধ্যে বইলা ফেলাইছে এই গণভোট বৈধ, গণভোট বৈধ, এই কথাটা কিন্তু বলছে। তারপরে বলতেছে সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরে কি বলতেছে? আমরা আমাদের মতো করে পালন করুন। অর্থাৎ ওনারা সংস্কার করবে না, কিছু রদবদল করবে, সংশোধন করবে। ভিডিওটা শেষ করতে চাই, শেষ করার আগে এইটুকু বলবো, রাজনীতিকে আর ব্যবসা কেন্দ্র বানায় না। হ্যাঁ ভাই, পুরাটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। চিটাগাঙ্গের এক ভদ্র মহিলাকে দেখলাম, উনি অভিযোগ করতেছে অনলাইনে আইসা, ওনাকে বলছে কেউ যায় 12 কোটি টাকা দেন, আপনাকে ওই সংরক্ষিত আসনে এমপি পদে আপনাকে দাঁড় করাই দিব, 12 কোটি টাকা দেন। আবার সুন্দর প্রস্তাব দিছে, যদি ক্যাশ না দিতে পারেন তাহলে আমাদের সঙ্গে দলিল করেন, আপনি এমপি হওয়ার পর যা কিছু কাজকর্ম পাবেন, কিছু কাজ তো আপনি পাবেন, ওই কাজগুলো আমাদেরকে দিবেন, আমরা ওইখান থেকে টাকা তুলে নেবো, দরকার লাগলে আপনারা আরো দিবো, কিন্তু কাজগুলো আমাদেরকে দিতে হবে। এইটা নিয়ে ভাই তুমুল আলোচনা। কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে আমরা এটা জানি না, কোন একটা চক্র এই কাজগুলো করতেছে, মানে ওরা বিএনপির কেউ না। যেমন ডাক্তার কামরুল হাসানের ওখানে যে চাঁদা চাইতে গেছিল, ও কিন্তু যুব দলের কেউ না। আজকে ধরা পড়ছে, 6-7 জন ধরা পড়ছে, আদালতে নিয়ে গেছে, 7 দিনের মতো রিমাইন্ডও দিছে, 7 দিন না 5 দিন জানি না। একবার এক পুলিশ ভাই বলছিল পুলিশের কাছে আসামি প্রিয় আর বাদী অপ্রিয়, কারণ বাদী এসে তো ঝামেলা বাঁধায়। ভাই আমার মামলার কি হলো, কি হয়েছে, ধরলেন নাকি আসামিরে? এই যে ফোন করতেছে, অমুকটা ধরাই দিতেছে, চাপ দিতেছে, আর আসামি চুপচাপ কথা বলতেছে। ধরেন 5 দিনের রিমাইন্ডে আসছে, ভাই 5টা দিন আমার ঘুমাইতে দিন ঠিক মতো, নীরবে সমঝোতা কইরা ফেলাইতেছে, কোনো চিৎকার নাই, আলোচনা নাই, বাদী তো দাপট দেখায় আর আসামি নীরবে সমঝোতা করে, যার জন্য পুলিশের কাছে আসামি প্রিয়। ব্যক্তিগত আলোচনা করছিল, আজকে প্রকাশ করলাম, কেউ মাইন্ড করেন না। এই সিস্টেমটা থেকেই বাইর হয়ে আসতে চাইছিল। 5ই আগস্টের রক্ত এই জন্য তো দেয় নাই, ক্ষমতা বদল হবে, ইনি যাবে ইনি আইসা বসবে, উনি যাবে আবার ইনি আইসা বসবে, এই জন্য না। গত 55 বছর যে সিস্টেমে চলতেছিল, ওই সিস্টেমটা বদল করার জন্যই তো ভোট দিছিলাম আমরা। হ্যাঁ ভাই, 69% মানুষ ভোটটা তো দিছে কিভাবে দেশ চালাবেন সেটার জন্য ভোট দিছে, যে আপনি কিভাবে দেশ চালাবেন। আর 51% মানুষ কি জন্য ভোট দিছে? এই নেন আপনার ক্ষমতা। 51%-এর ক্ষমতা নিয়ে বসে গেলেন, আর 69% মানুষ যে একটা রোড ম্যাপ দিল কিভাবে দেশ চালাবেন সেটার খবর নাই। যাই হোক, সবই উপরওয়ালার কাছে ছাইড়া দিলাম। হ্যাঁ ভাই, অসহায় মানুষ আর কার কাছে বিচার দিবে? ওই উপরওয়ালার কাছে। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে অনেকে দাপট দেয় না, রিক্সাওয়ালার লগে খুব দাপট দেখায়, রিক্সাওয়ালার মারতে যায় 10 টাকার জন্য। ওই রিক্সাওয়ালা অসহায় কি করে? ওই উপরের দিকেই শুধু তাকায়, আর যারা উপরের দিকে তাকায় তারা বিচার পায়। হ্যাঁ ভাই, আশা করি বিচার পামু। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিএনপির সমস্ত রহস্য জামায়াতের হাতে চলে এসেছে। জামাত এবার বিএনপিকে এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না। বিএনপির মাল মশলা জামাতের হাতে চলে এসেছে।
তো দর্শক, এই মাল মশলা জামাত যদি বাজারে ছেড়ে দেয় তাহলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। কেমন মাল মশলা একটু ধারণা দিই, কি এটা আছে আপনারা দেখবেন। এই যে বিএনপি কখনো আকাম করে সফল হয় না। কেন সফল হয় না? কারণ তাদের মাল মশলা অন্যের হাতে চলে যায়। বিএনপি এই জন্য বলে যে বিএনপির মধ্যে প্রচুর জামাত আছে, সাবেক শিবির আছে, এমনকি সরকারের মধ্যে আছে, এমপিদের মধ্যেও সাবেক শিবির আছে, তারেক জিয়ার উপদেষ্টা, প্রেস সচিব, এদের মধ্যে সাবেক শিবির আছে। অতএব জামাতের হাতে মাল মশলা চলে আসতে সময় লাগে না। এই মাল মশলা কিভাবে চলে আসে একটু বলি। যেমন বাংলাদেশের অনেক নেতা, অনেকে আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হেভিওয়েট, যারা হানি ট্র্যাপে পড়েছে। মানে কোনো সুন্দরী নারীর সাথে কোনো হোটেলে বা কোথাও একটু ডলাডলি করেছেন, এখন তার ভিডিও আছে, অথবা একদম সবকিছু করেছেন, তার ভিডিও আছে। এখন ভিডিও যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় তাহলে তার সমস্ত ক্যারিয়ার, জীবন এখানেই তছনছ হয়ে যাবে, তামাতামা হয়ে যাবে। যেমন নোয়াখালী হাতিয়ার এক ইউএনও ছিল, দেখতে ছেলেটা ভালো না, আমাদের বন্ধু মানুষ, সে আলাউদ্দিন। ও দেখতে ভালো না কিন্তু খুব স্ট্রং, শক্তিশালী ছিল, কি সুন্দর লাইফ, ইউএনও, স্ত্রী ছিল, এবং একটা বিলাসী জীবনযাপন, মানে সুন্দর একটা জীবনযাপন করতো, ভালো, এবং সামনে ডিসি হবে, এক পর্যায়ে সচিব হবে, কত স্বপ্ন। এখন আমার সেই বন্ধু কার্যত পালাতক, এবং তার স্ত্রী থেকেও নাই, সংসার নাই, চাকরি থেকেও নাই, এবং একটা পর্যায়ে এইসব চাকরি টাকরি নাই হয়ে যেতে পারে, তার জীবন তামাতামা। এবং তিনি সুযোগ খুঁজছেন যে কখন দেশ ছেড়ে নীরবে নিভৃতে কোনো একটা দেশে আশ্রয় নিয়ে বাকি জীবন পার করবেন। এরকম অনেক মাল মশলা বাজারে চলে আসলে অনেকের জীবন একদম তছনছ হয়ে যায়, তামাতামা হয়ে যায়। তো বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেম। দেখেন, বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে, প্রায় 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল 2004 থেকে 2006 এর মধ্যে। এটা কিন্তু 2006 সালে এসে ধরা পড়েছে, যার ফলে 2007 সালে এমন ডলা খেয়েছে 111 সরকারের হাতে, বিএনপির জীবন তামাতামা হয়ে গেছে, এবং সেই তামাতামা হতে থেকেছে এবং 17 বছর থেকেছে। তারেক রহমান যে দুর্নীতি করেছিলেন, সব জায়গা থেকে 10% খেয়েছেন, এগুলো সব ফাঁস হয়ে গেছে, যার ফলে 111 সরকার এমন ধোলাই দিয়েছে বিএনপিকে, বিএনপি নেতারা সেই মামলার ঘানি টেনেছে 17 বছর। যদিও সবগুলো সঠিক মামলা ছিল না, অনেক কিছু ছিল ষড়যন্ত্র, আবার অনেক কিছু সঠিক, কিছু তো রটে, যা রটে কিছু বটে, একদম উদ্ভট বা ভিত্তিহীন নয়। তো দর্শক, এরকম বিএনপির নানান দুর্বলতা, বিএনপির আকাম জামাতের হাতে চলে এসেছে। বিএনপি কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে, কার সহায়তা এসেছে, এগুলো সব জামাতের হাতে আছে। যার ফলে যেহেতু সবগুলো জামাতের হাতে আছে, এগুলো জামাত সময় মতো কাজে লাগাবে। আবার ঐকমত্য কমিশনে বিএনপি কি বলেছিল, সবকিছুর রেকর্ড জামাতের পেন ড্রাইভে আছে, এবং জামাতের সাথে যেহেতু দীর্ঘদিনের পথ চলা, কোথায় কি বলতো, কোন বিষয়ে কোন দৃষ্টিভঙ্গি, অনেক কিছুর রেকর্ড জামাতের হাতে আছে। অতএব সময় মতো জামাত সেগুলো বাজারে ছেড়ে দিলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে, বিএনপির জীবন তামাতামা হয়ে যাবে। এই জন্য ছাড় দিবে না। এই জন্য জামাত এখন পর্যন্ত জাস্ট ভয় দেখাবে, বলবে যে তোমাদের মাল কিন্তু আমাদের হাতে আছে, ভালো হয়ে যাও। কারণ এগুলো ছেড়ে দিলে রাজনীতির হিসাব নিকাশ একদম এলোমেলো হয়ে যাবে। এই জন্য সহজে ছাড়বে না, জাস্ট এগুলোর মাধ্যমে বিএনপিকে সঠিক লাইনে আনবে। আমিরের জামাতের বক্তব্য, আবারও ফেসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, তবে সেই সুযোগ দেওয়া হবে না, জামাত ছাড় দিবে না। এই যে বিএনপি একটা ধান্দা, অতীতে কি বলেছিল তারা, এখন ফেসিবাদ কায়েমের দিকে যাচ্ছে তারা, ফেসিস্ট হয়ে ওটা শখ জেগেছে। কিভাবে ফেসিস্ট হয়ে ওটা শখ জেগেছে, কোন রাস্তায় হতে চায়, ওটা সব জামাত জানে। কারণ বিএনপি 2001 সালে জামাতকে নিয়ে ক্ষমতা এসে, জামাতকে নিয়েই ভোট চুরি করে আবার ক্ষমতা এসে ফেসিস্ট হওয়ার স্বপ্ন দেখেছিল। কারণ ভোট চুরি করে ক্ষমতায় আসতে এবং ক্ষমতায় টিকে থাকতে ফেসিস্ট হওয়া লাগে, কারণ জনগণের ভোটে তো আপনি আসেন নাই। এবং জামাতকে সাথে নিয়েই সব করেছিল, মওদুদ আহমেদরা যে প্ল্যান সাজিয়েছিল সবকিছুই জামাত জানতো। অর্থাৎ বিএনপির মাল মশলা, বিএনপির ফাঁক পুকুর সব জামাত জানে। বিএনপি কিভাবে কি ভোট চুরি করবে, আরো কত মেটিকুলাস ডিজাইন আছে, এটা জামাতের হাতে আগে ভাগে চলে এসেছে। যার ফলে আমির জামাত জোর গলায় বলতে পারছেন যে আবার ফেসিস্ট হতে চাচ্ছে বিএনপি, কিন্তু আমরা হতে দিব না, বিএনপিকে ফেসিস্ট হতে আমরা দিব না। দ্যাট ইজ পয়েন্ট। জামাতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আবারও ফেসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, তবে নতুন করে সেই সুযোগ দেওয়া হবে না। এটা অবশ্যই বিএনপিকে রক্ষা করার মতো। বিএনপি ফেসিস্ট হতে চাইলে তো বিএনপি আওয়ামী লীগের মতো ডলা খেয়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যাবে। এই কারণে বিএনপিকে যদি জামাত ফেসিস্ট হতে না দেয়, এটা বিএনপির উপকার করলো জামাত, বরং বিএনপিকে বাঁচিয়ে রাখলো। জুলাই জাদুঘর জনগণের, কিন্তু সেটাকেও তারা দলীয়করণের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
কিন্তু এইসব বিষয় নিয়ে জামাত যেভাবে জোরালো ভূমিকা পালন করছে তাতে বিএনপি অনেকটা চুপসে যাচ্ছে, এবং বিএনপি মিউ মিউ করে বলছেন সালাউদ্দিন এবং আসাদুজ্জামান যে না না ভাই ভুল বুঝে না, ভুল বোঝাবুঝি আমরা দূর করব, আমরা এই কারণে করেছি সেই কারণে করেছি। গায়ের জোরে জোরালো কোনো কথা কিন্তু বিএনপি বলতে পারছে, আমরা যা করছি ওটাই ঠিক ওটা বলতে পারছে না, বলছে যে না না আসলে আপনারা যা চান আমরা যা চাই একই কথা, একটু ভুল বোঝাবুঝি আসেন এটা দূর করি, আপনারা হয়তো এইটা খেয়াল করেন নাই, ঘটনা এটাই ভাবে। এভাবে যেটাকে বলে লেওয়ানো পোছানো সেই কাজ বিএনপি সরকার করছে। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি ও গাদ্দারি করেছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির। তিনি বলেন, ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ সব জায়গায় কু করেছে বিএনপি। এই অবৈধ হস্তক্ষেপ গণতান্ত্রিক পথসমূহকে আবার রুদ্ধ করেছে। সরকারি অবৈধ হস্তক্ষেপ মানা হবে না, জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে। এই যে অবৈধ হস্তক্ষেপ এবং সব জায়গায় নিজেদের লোক ঢুকানো, এটা কিভাবে ঢুকায় এবং এগুলো কিভাবে চালাতে চায় এটা জামাত ভালোভাবে জানে। জামাত বরং অনেক কিছু জামাতকে সাথে নিয়ে দিতে করেছে, অতএব এগুলো সব জয়বাংলা করে দিবে জামাত। এই যে ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে এবং জাস্ট কয়েকটা মাস এরপরে দেখবেন, আমি একটা কথা বলি শুনেন, বিসিবি নিয়ে যে নোংরামি বিএনপি করেছে, জনগণ মিরপুরে ভাঙচুর করতে পারে খেলা সময় চলাকালীন সময়, এমনকি আইসিসি নিষেধাজ্ঞা আসতে পারে, এত সহজ না। আইসিসি, ভারতের প্রভাব আছে আইসিসিতে সবচেয়ে বেশি, এটা ঠিক, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডও কিন্তু আছে। প্রয়োজনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে যাওয়া হবে, তারপরও আকাম করে ছাড় পাবে না বিএনপি সরকার। তো বিএনপির দুর্বলতাটা কি, কোন জায়গায় কোন ঔষধ দিলে ঠিক হয় এটা জামাত জানে। এভাবে বিএনপিকে ফ্যাসিস্ট হওয়া থেকে ফেরাবে জামাত, এবং বিএনপিকে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ জামাত দিবে না। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হয়তো আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, পড়ারই কথা, কারণ এটি ভাইরাল হয়েছে। না দেখলেও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তিনি কোনো একটা স্কুলে গিয়েছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন, বাচ্চাদের সামনে বসিয়ে, একেবারে ক্লাস 1-2 লেভেলের বাচ্চাদের। এই বাচ্চাদের সাথে কথোপকথন করতে গিয়ে তাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জাইমা রহমানকে চেনো, জাইমা রহমানকে জানো? তার মানে তিনি তাদেরকে জাইমা রহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, এই বলে তিনি পরিচয় করে দিচ্ছেন এবং কোমলমতি বাচ্চাদের ভিতরে তিনি জাইমা রহমানের সম্পর্কে তুলে ধরছেন। এটি তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে বিষয়টা দাঁড়ায় তখন যখন তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এখন এই এহসানুল হক মিলন আর 2001 সালের এহসানুল হক মিলন, এইটার ভিতরে বিরাট একটা পার্থক্য দাঁড়িয়ে গেছে। আমরা ওই এহসানুল হক মিলন আর এই এহসানুল হক মিলনকে মেলাতে পারছি না। ওই সময় আপনারা জানেন যে নকল প্রতিরোধে তার বিরাট একটা ভূমিকা আছে। শেখ হাসিনা 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে যে নকল উপহার দিয়েছিল, নকলের সয়লাভ হয়ে গিয়েছিল। এরপরে 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে জনাব উসমান ফারুক তিনি শিক্ষামন্ত্রী হন এবং জনাব এহসানুল হক মিলন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই তিনি সারা দেশের পরীক্ষার হলগুলোতে ঘুরে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন এবং নকল প্রতিরোধে তিনি সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছেন। তো সেই এহসানুল হক মিলন আর আজকের এই এহসানুল হক মিলন এত আকাশ পাতাল পার্থক্য কেন? অপটিমাম লেভেল বলে একটা জিনিস আছে। এই অপটিমাম লেভেল হচ্ছে সেই পর্যায়ে, যে পর্যায়ে যাওয়ার পরে আর ওর উপরে যাওয়া যায় না, গেলে ক্ষতি, আবার ওর নিচেও আসা যায় না, সেটাও ক্ষতি। অর্থাৎ ভালোর চূড়ান্ত পর্যায়ে। যেমন আপনি আগুনে গরম পানি সেদ্ধ করতে থাকেন, জাল দিতে দিতে ওইটা যখন তার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত সেন্টিগ্রেডে পৌঁছে যায়, তখন কিন্তু আর যতই জাল দেন কাজ হবে না, গরম হবে না, ওই লেভেলেই থাকবে। এহসানুল হক মিলন তিনি ওই সময়ে 2001 সালে ভালোর সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন এবং তিনি অপটিমাম লেভেলে পৌঁছে গিয়েছিলেন। সেইখান থেকে 2006 সালের পর থেকে ওইটা আসলে নামতে শুরু করেছে, একটা নির্দিষ্ট সময় স্থির থেকে এখন নামতে শুরু করেছে। এখন আর তিনি তার সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই। এটা তিনি চাইলেও আর ধরে রাখতে পারবেন না, কারণ তার বয়স হয়ে গেছে। এই বয়সে তিনি আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখন স্বাভাবিকভাবেই 2001 সালে প্রতিমন্ত্রী থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন, যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এই সময়ে, কারণ ওই যে অপটিমাম লেভেল থেকে তিনি এখন নিচে নামতে শুরু করেছেন। এই যে তিনি নিচে নামছেন এরই একটা বহিঃপ্রকাশ এই ভিডিওটা। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না?
তুমি কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা? বলো। জাইমা রহমানের সাথে নাকি? ওকে। তিনি এইবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। তিনি এসেই ঘোষণা করলেন যে আবার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হবে। কারণ কি? এই যে তেলের সংকট, জ্বালানির সংকট, এই দুটির অপচয় রোধ কল্পে। সুপ্রিয় দর্শক, আশা করি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।